ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সেই লাইনটাই দেখছি, যে লাইনটা পৃথিবীতে যত কবিতা কোট করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম কোটেড লাইন হচ্ছে এটা। আর এটা নেওয়া হয়েছে পার্সি বিসি শেলির লেখা ওড টু ওয়েস্ট উইন্ড থেকে, এবং এই কবিতার শেষ লাইনও এটা। এই ওড টু ওয়েস্ট উইন্ড কবিতাটি লেখা হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। ওড কথাটির গ্রিক মিনিং হচ্ছে আস হং, একটা গান। এবারে প্রাচীন গ্রীসে ওড, যেমন ধরুন কোরাল ওড বা পিন্ডারি ওড, এইগুলো লেখা হতো কিন্তু গাওয়ার উদ্দেশ্যে। কিন্তু শেলির সময়ে এই ওডটা একটা ডেভেলপড ফর্ম নেয়। সেখানে ওড মিনিংটা দাঁড়ায় একটা ছোট কবিতা, যেটা কিন্তু একটা নেচার, তার অ্যাসপেক্ট অথবা তার কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিকে একটা পার্সোনাল ওয়েতে কি করা হতো, সেলিব্রেট করে কবিতা লেখা হতো। ঠিক আছে, তো এইভাবে ওড কিন্তু তার নিজের ফর্মটাকে ডেভেলপ করেছে। এখন আসি ওয়েস্ট উইন্ডের কথায়। এই যে ওয়েস্ট উইন্ড, এটা কিন্তু ওয়েস্টার্ন ইউরোপের একটা প্রধান নিয়ন্ত্রক বলতে পারো। ঠিক আছে, প্রিভ্যালেন্ট কারেন্ট যেটাকে বলা হয়। এটা মেনলি আটলান্টিক মহাসাগর থেকে এই যে হাওয়াটা আসে, তাই এটা কিছুটা মাইল্ড বলতে পারো। কিন্তু অটামের সময় এটা কিন্তু ভায়োলেন্ট হয়ে ওঠে। তো কবি সেই ন্যাচারাল অবজেক্ট যেটা ওয়েস্ট উইন্ড, সেই ওয়েস্ট উইন্ডকে নিয়ে কিন্তু একটা ওড লিখেছেন। এবারে আসি কবিতার স্ট্রাকচার, প্যাটার্ন এবং রাইম স্কিম নিয়ে। ওড টু ওয়েস্ট উইন্ড কবিতাটি 5টা পার্টে বিভক্ত, আর প্রতিটা পার্টে একটা সনেটের মতো 14 লাইন করে রয়েছে। সুতরাং 70 লাইনের কিন্তু এই কবিতা। এই 14 লাইনটা 4টে টারসেট এবং একটা রাইমিং কাপলেট নিয়ে গঠিত। এবারে টারসেটটা যেটা হচ্ছে ইটালিয়ান টার্জা রাইমা বলা হয়। টার্জা রাইমা মিনস 3 লাইনের কবিতা। এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এরকম 3টে লাইন নিয়ে কিন্তু একটা করে স্ট্যাঞ্জা। এটাকে টারসেট বলা হচ্ছে বা টার্জা রাইমা বলা হচ্ছে। ঠিক আছে, এরকম 4টে টার্জা রাইমা এবং একটা রাইমিং কাপলেট। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু একটা করে পার্ট গঠিত। মানে এই যে 14 লাইন, এটা কমপ্লিট হয়েছে। এবারে আসি রাইম স্কিমের কথা। এই যে প্রতিটা টারসেট এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ই ডি, এই যে 4টে টারসেট দেখলে তোমরা, এই রাইম স্কিমে গঠিত। এবং আরেকটা যে রাইমিং কাপলেট রয়েছে সেটা ই ই। তাহলে 3 3 3 3, ফাইনালি 2। তাহলে 4টে টারসেট হলো বা টার্জা রাইমা যেটাকে বলছি, এবং একটা রাইমিং কাপলেট। টোটাল হচ্ছে 14 লাইনসের। আর বলেছি পার্ট কটা রয়েছে, পার্ট রয়েছে 5টা পার্ট। সুতরাং 14 into 5 equal to 70 লাইনসের কিন্তু এই কবিতাটা। ও wild west wind, thou breath of autumn's being, thou from whose unseen presence the leaves dead are driven like ghost from an enchanter fleeing. দেখো প্রথমেই বলেছে ওয়েস্ট উইন্ড, যেটা এই ওয়েস্ট উইন্ডকে কিন্তু অ্যাড্রেস করেছেন কবি কি হিসেবে না, ওয়াইল্ড বলে। এখানে ওয়াইল্ড মিনস আনকন্ট্রোলেবল বা আনটেমেবল, যেটাকে বলেছে। এবারে বলেছিলাম যে ওয়েস্ট উইন্ড হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপের একটা প্রিভ্যালেন্ট উইন্ড। এখানে কবি সেই ওয়েস্ট উইন্ডকে ওয়াইল্ড হিসেবে বা টেমলেস হিসেবে কিন্তু অ্যাড্রেস করেছেন। আর সাথে কি বলেছেন দেখো, বলেছেন দাউ ব্রেথ অফ অটামস বিং। এখানে অটামস বিং, অটামকে কিন্তু একটা পার্সনিফাই করে। দেখো অটাম একজন যেন মানুষের মতো, যার ব্রেথ বা শ্বাস হচ্ছে এই ওয়েস্ট উইন্ড। ঠিক আছে, দাউ মিনস ওয়েস্ট উইন্ড, ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড আর ড্রিভেন লাইক ঘোস্ট ফ্রম অ্যান এনচ্যান্টার ফ্লি। বলেছে দেখো ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, যে ওয়েস্ট উইন্ডের যে উপস্থিতিটা সেটা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু তার উপস্থিতিতে যে মৃতপ্রায় যে গাছপালার যে পাতা এবং শাখা প্রশাখাগুলো কি হয় না, ঝরে পড়ে। আর ড্রিভেন কেমন করে, লাইক ঘোষ ফ্রম অ্যান এনচ্যান্টার ফ্লেইং। এনচ্যান্টার মানে তোমরা জানো জাদুকর বা ওঝা যেটাকে বলা হয়। সেই ওঝার থেকে যেমন করে দেখলে, ওঝা দেখলে যেমন করে ভূত দৌড়ে পালিয়ে যায়, তেমন করে ওয়েস্ট উইন্ডের উপস্থিতিতে কিন্তু এই যে ডেড লিভস গুলো সেগুলো কিন্তু সেরকম ভাবে ঝরে পড়ে। সেকেন্ড টার্সেটটা দেখো, ইয়েলো, ব্ল্যাক, পেল অ্যান্ড হেকটিক রেড, pestilence stricken multitudes, O thou
হু চ্যারিয়টেস্ট টু দেয়ার ডার্ক উইন্ট্রি ব্রেড। সেই যে ডেড লিভস গুলো ঝরে পড়ছে সেগুলোর কালার কিন্তু এখানে সাজেস্ট করেছে ইয়েলো, ব্ল্যাক, পেল এবং হেকটিক রেড। হেকটিক মিনস ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া। আর সেই ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার ফলে যে লাল রঙের উৎপত্তিটা ঘটছে, যে মৃত যে ডেড লিভসটা সেরকম। এবার দেখো এখানে যে ৪ টে কালার রয়েছে, এই ৪ টে কালার কিন্তু ৪ টে কালচারকে কিন্তু সাজেস্ট করে। প্রথমেই বলি যে ইয়েলো সাজেস্ট করে এশিয়ান কালচারকে, ব্ল্যাক সাজেস্ট করে আফ্রিকান কালচারকে, আর এই যে পেল রয়েছে এই পেল সাজেস্ট করে ককাসিয়ান কালচার এবং এই যে হেকটিক রেড রয়েছে এটা সাজেস্ট করে কিন্তু নেটিভ আমেরিকানদের কালচারকে। ঠিক আছে, তারপরে এই যে কালার হয়ে গেছে দেখো পাতাগুলো, সেই কালার পাতাগুলো কেমন দেখতে সেটাও বলেছে পেস্টিলেন্স স্ট্রিকেন মাল্টিটিউডস বলেছে। পেস্টিলেন্স স্ট্রিকেন্স বলতে মহামারী বা মড়কে আক্রান্ত, মাল্টিটিউডস বলে মাস বা জনগণের মতো বা ক্রাউডের মতো। কি বলেছে, এই যে পাতাগুলো যেগুলো ঝরে পড়ছে ওয়েস্ট উইন্ডের প্রভাবে, সেই পাতাগুলো দেখে যে মনে হচ্ছে যারা মড়ক আক্রান্ত একটা মাসের মতো। সেখানে রয়েছে ইয়েলো, ব্ল্যাক, পেল এবং হেকটিক রেডের মতো কালার। তারপর দেখো ও দাও হু চ্যারিয়টেস্ট টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড। এবারে বলেছে ওয়েস্ট উইন্ডকে বলেছে দেখো চ্যারিয়টেস্ট বলেছে। কাদের চ্যারিয়টেস্ট? টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড। পরের লাইনে পাবো সিডের কথা বলছে এখানে। দেয়ার ডার্ক উইন্ট্রি বেড বলতে এই সিডগুলো, যে বীজগুলো, সেগুলো কিন্তু এখন তাদের যেন বিছানায় শুয়ে শীত ঘুম ঘুমোচ্ছে এরকম একটা মিনিং কিন্তু এখানে আনার চেষ্টা করেছে। সেই সিডের চ্যারিয়ট হচ্ছে কি, চ্যারিয়টেস্ট হচ্ছে আমাদের ওয়েস্ট উইন্ড। দ্য উইন্ড সিড where they lie cold and low, each like a corpse within its grave, until thine azure sister of spring shall blow her clarion over the dreaming earth, and fill with living hues and odors plain and hill. এবার দেখো এখানে কি বলছে, বললাম যে ওয়েস্ট উইন্ড কিন্তু চ্যারিয়টেস্ট যে রথ চালনা করছে কাদের না, উইন্ড সিট। এই যে সিটরা রয়েছে তারা যেন ডানা মেলা ঘোড়ার মতো, তারা যেন ডানা মেলা ঘোড়ায় করে উড়ে চলেছে, আর সেই তাদের লিড করছে কে, আমাদের ওয়েস্ট উইন্ড। ঠিক আছে, হোয়ার দে লাই কোল্ড, এই যে ডার্ক উইন্ট্রি বেডে সিটগুলো কিন্তু যেন শীতঘুম ঘুমাচ্ছে বলছে, লাইক কোল্ড অ্যান্ড লো। তার মানে কি এখনো অঙ্কুরোদ্গমের সময় আসেনি, তাই তারা কি হয়ে আসছে, তারা ওখানে থেকে থেকে শীত ঘুমের মতো ঘুমোচ্ছে বলে কবি বলেছেন। আরো বলেছে দেখো ইচ লাইক আ কর্পস উইথিন ইটস গ্রেভ, প্রতিটা সিট যেন মৃতদেহের মতো বা ডেড বডির মতো তার গ্রেভে শুয়ে আছে। ঠিক আছে, সেটা কিন্তু বলেছেন। ততক্ষণ শুয়ে আছে কতক্ষণ না, আনটিল দাইন অ্যাজিওর সিস্টার অফ স্প্রিং। অ্যাজিওর সিস্টার অফ স্প্রিং বলতে, অ্যাজিওর বলতে তো ক্লিয়ার ব্লু অফ দ্য স্কাই বলেছে, কিন্তু এখানে অ্যাজিওর সিস্টার মিনস জেফির হচ্ছে ওয়েস্ট উইন্ডের একটা টাইপ, দা জেন্টেল ওয়েস্ট উইন্ড। ঠিক আছে, অফ স্প্রিং শ্যাল ব্লো, তার মানে ওই যে কতক্ষণ ঘুমোয় যতক্ষণ না এই জেফির এসে কি করে, ব্লো, আচ্ছা, শ্যাল ব্লো হার ক্ল্যারিয়ান ওভার দ্য ড্রিমিং আর্থ। এই যে ঘুমন্ত পৃথিবী যেখানে সিটরা কি করেছে একটা ডেড বডির মতো শুয়ে থাকে, সেই ডেড বডির উপরে সেই ড্রিমিং আর্থের উপর যতক্ষণ না তার ক্ল্যারিয়ন মানে ট্রাম্পেট একটা বাদ্যযন্ত্রের মতো মানে আওয়াজ এনে বা প্রভাবিত ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, ততক্ষণ কিন্তু তারা কিন্তু ঘুমিয়ে থাকে। অ্যান্ড ফিল উইথ লিভিং হিউজ অ্যান্ড অডার্স প্লেন অ্যান্ড হিল, এবং পরিপূর্ণ করে, হিউজ মানে কালার আর ওডার মানে গন্ধ বা সেন্ট, যেটা সবাই জানে। তো কোথায় কোথায়, প্লেন অ্যান্ড হিলে, এই সমভূমি এবং পাহাড় পর্বত সমস্ত জায়গায় কি করে না রঙে এবং গন্ধে পরিপূর্ণ করে, তার মানে সবুজে পরিপূর্ণ করে। তার মানে ওই যে জেফির আসার ফলে সমস্ত বীজের অঙ্কুরোদ্গম ঘটেছে, সমস্ত বীজ ছোট 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 প্লান্টে রূপান্তরিত হয়েছে, ফুল ফল সমস্ত কিছু কিন্তু এসছে এই ডার্ক আমাদের ওয়েস্ট উইন্ডের আগমনের প্রভাবে কিন্তু। তার মানে এখানে একটা ক্রিয়েটিভিটি আমরা কিন্তু দেখতেছি, মানে ক্রিয়েশন। তাহলে এখানে ওয়েস্ট উইন্ড একটা ক্রিয়েশনের কাজ কিন্তু করছে। তারপর বলেছে দেখো ওয়াইল্ড স্পিরিট হুইচ আর্ট মুভিং এভরিহোয়ার, ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার হিয়ার ও হিয়ার। এখানে ওয়েস্ট উইন্ডকে কিন্তু আবার সেই ওয়াইল্ড স্পিরিট হিসেবে কিন্তু কবি অ্যাড্রেস করেছেন, যে স্পিরিটটা কি করছে, আর্ট মুভিং এভরিহোয়ার, সমস্ত জায়গায় কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এবং সাথে সাথে তিনি কিন্তু এই ওয়েস্ট উইন্ডকে অ্যাড্রেস করেছে দেখো ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার।
আরো বলেছে হিয়ার ও হিয়ার, ডিস্ট্রয়ার এবং প্রিজার্ভার বলেছে, ধ্বংসকারী এবং সংরক্ষণকারীও বলেছেন। এখানে দেখো প্রথমে আমরা ওয়েস্ট উইন্ডের যে রোলটা পেয়েছিলাম সেটা ছিল ক্রিয়েটিভিটি রোল বা ক্রিয়েশনের রোল, এটা সৃষ্টি। তারপরে পাচ্ছি দেখো ধ্বংস, তারপরে পাচ্ছি দেখো সংরক্ষণ। এই যে সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংস, এটা কিন্তু একটা হিন্দু কালচারকে কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে। হিন্দু কালচারের যে স্পিরিচুয়ালিটিকে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে। যেমন ধরো আমরা হিন্দু কালচারে গড অফ ক্রিয়েশন কাকে ধরি? ব্রহ্মাকে। যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা, এবং রক্ষাকর্তা বা প্রিজার্ভার যেটা, সে প্রিজার্ভারের কাকে বলি আমরা? বিষ্ণুকে বলি। এবং ডেস্ট্রয়ার যেটা, যেটা মহাদেব বা শিবকে বলি। ঠিক আছে? তাহলে একটা অ্যালিউশন কিন্তু আমরা এখানে এই তিনটে ওয়ার্ডের মধ্যে দিয়ে কিন্তু পেয়েছি। ক্রিয়েশন alludes to হিন্দু মিথিক গড ব্রহ্মা, প্রিজার্ভার বিষ্ণু, অ্যান্ড ডেস্ট্রয়ার হচ্ছে আমাদের শিবা, লর্ড শিব। Thou, on whose stream, amid the steep sky's commotion, loose clouds, like earth's decaying leaves, are set, shook from the tangled boughs of heaven and ocean. আচ্ছা, প্রথমে দেখো বলছে এই যে ওয়েস্ট উইন্ডটা, এই ওয়েস্ট উইন্ডের যে স্ট্রিমটা, তার যে প্রবাহ ধারা, সেই ধারায় বলছে অ্যামিড দ্য স্টিপ স্কাইজ কমোশন। স্টিপ বলতে এই যে সামনে যে খাড়া আকাশ, দিগন্ত যে আকাশ, সেটা কথা বলা হয়েছে। কমোশন বলতে ভায়োলেন্ট টার্বুলেন্সের কথা বলা হয়েছে। ঠিক আছে? যেহেতু বায়ুপ্রবাহ হচ্ছে, মেঘেদের মধ্যে একটা চাঞ্চল্যতা লক্ষ্য করা গেছে, সেটাই বলছে স্কাইজ কমোশন। সেখানে কি বলছে? লুজ ক্লাউডস লাইক আর্থস ডিকেইং লিভস আর সেট। আর্থস ডিকেইং লিভ বলতে গাছের যে শুকনো পাতা, যে পাতাটা ঝরে যাবে, সেরকম যে পাতা যেমন হয় ঝরে পড়ে, তেমন করে লুজ ক্লাউডসটা কী করছে? তাদের মধ্যে সেই কমোশন মানে ভায়োলেন্ট টার্বুলেশনটা দেখা গেছে, তাদের মধ্যে সেই চঞ্চলতা লক্ষ্য করা গেছে, এদিক ওদিক হচ্ছে, যেন ঝরে পড়ছে, খসে পড়ছে, সেরকম একটা কিন্তু কম্প্যারিজন তিনি কিন্তু এখানে টেনেছেন। আর বলছে দেখো সেই যে ক্লাউডসটা কী করছে? সেই ক্লাউডসটা শুক ফ্রম দ্য ট্যাঙ্গেলড বোজ অফ হেভেন অ্যান্ড ওশান। এখানে ট্যাঙ্গেলড বোজ বলছে, ট্যাঙ্গেল বলতে ইন্টারটুইন মানে জট পাকানো, আর বোজ মানে শাখা শাখা, বুঝতে পেরেছো? অফ হেভেন অ্যান্ড ওশান বলতে ক্লাউডসের কথা বলা হয়েছে, বা যেখান থেকে বৃষ্টিটা হবে। ঠিক আছে? যেটাকে ফ্র্যাক্টোস্টেটাস ক্লাউডস বলা হচ্ছে, এটা বৃষ্টিকে আনে। এখানে বলছে এবারে হেভেন অ্যান্ড ওশান বলেছে কেন সেটা দেখতে হবে। দেখো হেভেন বলতে এখানে এয়ার কথা বলা হয়েছে, আর ওশান মিনস যে বৃষ্টি, যে আমাদের বৃষ্টি যে রেঞ্জে ফর্মেশন হয় না, আগে দেখবে যে ওশান থেকে ওয়াটার ইভাপোরেট হয়ে আকাশে গিয়ে জলীয় বাষ্প, ধূলিকণা সমস্ত কিছুর সাথে মিশে কিন্তু তারপরে এই ট্যাঙ্গেলড বোজটা তৈরি করে, মানে সেই ক্লাউডস থেকে বৃষ্টিটা হয়। ঠিক আছে? তাহলে এখানে বলেছে সেই যে আমাদের ওয়েস্ট উইন্ড, যার প্রভাবে আকাশে মেঘেদের মধ্যে চঞ্চলতা সৃষ্টি হয়েছে, এবং আকাশ থেকে যে কালো মেঘ, সেই কালো মেঘ এবং কালো মেঘ থেকে বৃষ্টিটা আর্থস যে ডিকেইং লিভ বা পৃথিবী পৃষ্ঠে যে গাছের যে গাছ, সেই গাছ থেকে যেমন পাতা বর্ধিত বা বয়স্ক পাতা যেমন ঝরে পড়ে, সিমিলারভাবে সেই ট্রায়াঙ্গেল বোজ অফ হেভেন অ্যান্ড ওশান থেকে, মানে ক্লাউডস থেকে, এই যে ফ্র্যাক্টোস্টেটাস ক্লাউডস বলছি, সেই ক্লাউডস থেকে বৃষ্টির কণা কিন্তু ঝরে পড়ছে। এবার বলছে সেই ক্লাউডসটা দেখো কি বলেছে? অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং। সেই যে অ্যাঞ্জেলস মিনস মেসেঞ্জার, সেই যে ক্লাউডসটা বৃষ্টি এবং লাইটনিংয়ের যে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি, তার কিন্তু একটা মেসেজ বহন করে এনেছে। দেয়ার আর স্প্রেড অন দ্য ব্লু সারফেস অফ দ্য এয়ারি সার্জ লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড অফ সাম ফিয়ার্স মিনেট, ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ অফ হরাইজন টু দ্য জেনেথ সাইড দ্য লক্স অফ অ্যাপ্রোচিং স্টর্ম। এখানে বলেছে দেখো মিনাট বলতে ফ্রেঞ্জিয়েটোম্যান। ঠিক আছে? কিন্তু এরা হচ্ছে ওরসিপার অফ বেকাস। বেকাস হচ্ছে গ্রিক মিথোলজি ওয়াইজ দ্য গড অফ ওয়াইন অ্যান্ড রিভালি। ঠিক আছে? সেই ফিয়ার্স মিনেট বা এলোমেলো চুলের যে মহিলারা রয়েছেন, ওনাদের হেডের মতো, ওনাদের হেয়ারের মতোই এখানে আমাদের যে ব্লু সারফেসে কে ছড়িয়ে রয়েছে। ইয়ারি সার্চ বলতে এখানে ওয়েস্ট ইন্ডিয়ার কথা বলা হয়েছে, তার যে ওয়েভের কথা বলা হয়েছে, সেই ওয়েভেই কিন্তু ওয়েভের সাথে ক্লাউডগুলো কেমনভাবে রয়েছে? লাইক দ্য ব্রাইট হেয়ার। হ্যাঁ, আপলিফটেড ফ্রম, যে ব্রাইট হেয়ার আপলিফটেড মানে চুলগুলো ওই ফেয়ারি মিনিটসের যে চুলগুলো যেমন উস্কো এদিক ওদিক ছড়ানো থাকে, সেরকমভাবে এই হেয়ারের মতো কিন্তু ক্লাউডগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তাদের এক্সপেন্স, তাদের বিস্তৃতিটা কোথায় দেখো? ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ অফ দ্য হরাইজন টু দ্য জেনিথ সাইড। ওই যে দূরে, ওই যে অদূরে যে ডিম ভার্জ দেখা যাচ্ছে, ডিম ভার্জ বলছে ওই যে দিগন্ত রেখা, যেখানে ডার্ক ক্লাউডসগুলো রয়েছে, সেখান থেকে টু দ্য জেনিথ সাইড, আকাশের সোজা আকাশের যে ক্লাউডস, তার যে সর্বোচ্চ পয়েন্ট, তত দূর অব্দি বিস্তৃতি রয়েছে। ঠিক আছে? আচ্ছা, আর সেটা কি ইন্ডিকেট করছে? দ্য লক্স অফ অ্যাপ্রোচিং স্টর্ম। যে এই যে ডার্ক ক্লাউড, সেগুলো দেখে মনে হচ্ছে যে অবশ্যই এক্ষুনি যেন একটা ঝড় নামতে পারে, এখানে যেন একটা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত একটা নামতে পারে। তাহলে এখানে সমস্ত কিছু কিন্তু হচ্ছে আমাদের ওয়েস্ট উইন্ডের প্রভাবে। ঠিক আছে? ওয়েস্ট উইন্ডের প্রভাবে যেমন ক্লাউডসরা এদিক ওদিক হচ্ছে, সিমিলার কেসে তারাই কিন্তু ইন্ডিকেশন একটা আনছে যে এই মুহূর্তে যেন বৃষ্টি হতে পারে। তারপর বলছে দেখো, দাউ ডায়ার্স অফ দ্য ডাইং ইয়ার
to which this closing night will be the dome of a vast sepulchre, vaulted with all thy congregated might of vapors, from whose solid atmosphere black rain and fire and hail will burst. Oh, here. কেন বলছি দেখো, বলছে ডায়াজ অফ দ্য ডাইং ইয়ার। ডায়াজ বলতে ফিউনারাল সং, মারা যাওয়ার পরে সাধু শান্তিকালে যে গানটা গাওয়া হয় সেরকম গান। অফ দ্য ডাইং ইয়ার, এখানে ইয়ারকে পার্সনিফাই করা হয়েছে, ইয়ার মারা যাচ্ছে সেরকম একটা সময়ে গান গাওয়া হচ্ছে। এবার গানটা কে গাইছে, এখানে হচ্ছে ওয়েস্ট উইন্ড, যে তার যে সাউন্ডটা সেটাকে গান হিসেবে ধরা হয়েছে, ফিউনারাল সং হিসেবে ধরা হয়েছে। টু হুইচ দিস ক্লোজিং নাইট উইল বি দ্য ডোম অফ ভাস্ট সেপালচার। আর এই যে ডাইং ইয়ার, তো ডাইং ইয়ার বলতে আরেকবার বলে দিই, ডাইং ইয়ার বলতে এখন ধরো এখনও ডেট ইয়ার নয় কিন্তু ডাইং ইয়ার। ডাইং ইয়ার মধ্যে অটাম আছে, অটাম শেষ হলে উইন্টার ঢুকবে, উইন্টার মানে অলরেডি বৎসর কিন্তু শেষ, সুতরাং ওই জন্য ডাইং ইয়ার কথাটা বলা হয়। তাহলে টু হুইচ দিস ক্লোজিং নাইট উইল বি দ্য ডোম অফ ভাস্ট সেপালচার, এই যে আজকের যে রাত্রি, আজ রাত শেষ হলেই ওই আমাদের অটামের শেষ দিন এবং উইন্টারের শুরু, সুতরাং তার মানে আমরা বলছি তাই ক্লোজিং নাইট। আর এই ক্লোজিং নাইটের কি উইল বি দ্য ডোম অফ ভাস্ট সেপালচার। ডোম বলতে গম্বুজ, এই যে একটা গম্বুজ হয়, একটা গোরস্থান, গোরস্থানের উপর একটা গম্বুজ তৈরি করা হয় না, সেই গোরস্থানের উপর যে গম্বুজটা এটাকে বলা হচ্ছে ডোম। সেই ডোমটাকে অফে ভাস্ট সেপালচার, সেপালচার বলতে হচ্ছে আমাদের এই যে গ্রেপটা বলছি, সেই গ্রেপের উপর ডোম, স্মৃতিসৌধ যেটাকে বলছি, সেই স্মৃতিসৌধ। তার মানে ডাইং ইয়ারটাকে যদি আমরা গোরস্থান হিসেবে ধরি, আর এই যে ক্লোজিং নাইটটা সেটা কি হবে, লাইক আর ডোম, ঠিক আছে। বলছে ভল্টেড উইথ অল দাই কনগ্রেগেটেড মাইট বলতে অ্যাকুমুলেটেড স্ট্রেংথের কথা বলা হয়েছে, অ্যাকুমুলেটেড স্ট্রেংথ অফ আমাদের ওয়েস্ট উইন্ড, ঠিক আছে। সেই ওয়েস্ট উইন্ডে যে অ্যাকুমুলেটেড স্ট্রেংথের প্রভাবে যে ক্লাউডটা সেটার সাথে কী হয়েছে, অফ ভ্যাপর্স ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার ব্ল্যাক রেইন ফায়ার অ্যান্ড হেল উইল বাস্ট। এই যে অফ ভ্যাপর্স বলতে এখানে ক্লাউডের কথা বলা হয়েছে, ঠিক আছে, যে ক্লাউড থেকে বৃষ্টি হয়ে পড়ে দিকে, ঠিক আছে। তো সেই যে জলীয় বাষ্প যেটা পরপর একত্রিত হয়ে কার প্রভাবে না ওয়েস্ট উইন্ডের প্রভাবে কী করছে, একটা ডার্ক ক্লাউডের পরিণত হয়েছে। সেই ক্লাউডটা কার আকার নিয়েছে, ভল্টের আকার নিয়েছে। ভল্ট বলতেও যেমন একটা গম্বুজের আকার, যে স্কাইটা যেমন গম্বুজ, সেই গম্বুজের মতো দেখাচ্ছে, ঠিক আছে, সেটা বলছে। সেই যে ক্লাউড, সেই ক্লাউড থেকে কী হচ্ছে, ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার ব্ল্যাক রেইন, যার যে মেঘটা থেকে কী হতে চলেছে, ব্ল্যাক রেইন বলতে এখানে ব্ল্যাক রেইন একটা ট্রান্সপারেন্ট এপিথেট, রেইন কখনো ব্ল্যাক হয় না কিন্তু ব্ল্যাক ক্লাউড হয়। সো ব্ল্যাক ক্লাউড থেকে যে বৃষ্টিটা হচ্ছে, তাই ক্লাউড থেকে বা ডার্ক ক্লাউড থেকে বৃষ্টি হচ্ছে, তাই এটাকে ব্ল্যাক রেইন বলা হচ্ছে। অ্যান্ড ফায়ার বলতে আমাদের থান্ডারস্টর্মের কথা বলা হচ্ছে। অ্যান্ড হেল বলতে শিলাবৃষ্টি, সেটা হচ্ছে উইল বাস্ট বলতে তার মানে বজ্র বিদ্যুৎ সমেত যে বৃষ্টিপাত হবে সেটা একটা ইন্ডিকেশান বোঝাচ্ছে, এবং বলছে ও হিয়ার, ঠিক আছে। তাহলে আমরা ওয়েস্ট উইন্ডের যে সেকেন্ড যে পার্টে সেখানে দেখলাম যে ওয়েস্ট উইন্ডের প্রভাবে বা ওয়েস্ট উইন্ডের যে গতি প্রকৃতি, সেটার প্রভাবে আকাশে মেঘেদের যে ক্রমাগত চঞ্চলতা, এবং সেখান থেকে কিভাবে আমাদের ওয়েস্ট উইন্ড হেল্প করছে বৃষ্টি হতে, বা ওয়েস্ট উইন্ড কীভাবে এই যে ডাইং ইয়ার, এই যে ক্লোজিং নাইট, সেই ক্লোজিং নাইটের যে লাস্টে হচ্ছে, সেটা কিন্তু এই স্ট্যান্ডারটা বা এই পার্টের মধ্য দিয়ে তুলে ধরেছে। Thou who didst waken from his summer dreams, the blue Mediterranean, where he lay, lulled by the coil of his crystalline streams, beside Apumis isles in Bay's Bay, and saw in sleep old palaces and towers quivering within the waves in Tinsar day. এখানে দেখো বলেছে দাউ বলতে ওয়েস্ট উইন্ডকে কিন্তু রেফার করছে। বলছে ওয়েস্ট উইন্ডকে এখানে একজন ঘুমন্ত লোক বা ঘুমন্তের সাথে কিন্তু তুলনা করা হয়েছে। বলছে দেখো দাউ হু ডিডিস্ট ওয়েকেন ফ্রম হিজ সামার ড্রিম, এবারে সামার ড্রিম থেকে যেন উঠেছে এরকম একটা লোকের সাথে বা এরকম একজনের সাথে কিন্তু আমাদের ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হয়েছে। এই সামার ড্রিমটা কোথায় ছিল তার, সেটা বলছে দেখো দ্য ব্লু মেডিটেরিয়ান, নীল যে ভূমধ্য সাগর রয়েছে সেই নীল ভূমধ্য সাগরে। সেখানে দেখো বলেছে হোয়ার হি লে লাল্ড বাই দ্য কয়েলস অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিমস, সেখানে ওই যে ভূমধ্য সাগর, সেই ভূমধ্য সাগরে সে কী ছিল, ঘুমিয়েছিল। বলছে কেমনভাবে ঘুমিয়েছে, লাল্ড বাই দ্য কয়েলস অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিম, হিজ বলতে এখানে ভূমধ্য সাগরকে বলা হচ্ছে। এবার বলেছে সেই ভূমধ্য সাগরের যে ক্রিস্টাল ক্লিয়ার যে স্ট্রিম ধারা, তার যে কয়েল, তার যে মারমার, তার যে ধ্বনি, সেই ধ্বনির দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু সে ওই ভূমধ্য সাগরেই যেন ঘুমিয়ে পড়েছে, আর এখন সেই সামার ড্রিম ভেঙে কিন্তু সে উঠেছে। বলছে দেখো beside a Pumis Isles in Bay's Bay and saw in sleep old palaces and towers quivering within the waves in Tinsar day.
সে যে ঘুমিয়েছিল সেখানে কোন জায়গাটায় ছিল সেটা বলছে। বিসাইড পাশে, কার পাশে? আপিউমিস আইল্যান্ড, এটা পোরাস আইল্যান্ড, মানে এখানে মাউন্ট ভিসুভিসের পাশে যে আইল্যান্ডটা রয়েছে সেই আইল্যান্ডের কথা কিন্তু বলেছে, যে বেইজ বে, বে বলতে এখানে বেই আইল্যান্ডের কথা বলেছে, যেটা ইতালিতে অবস্থিত। ঠিক আছে, এখানে মাউন্ট ভিসুভিয়াস রয়েছে তার পাশেই আর কি। আর আগেকার দিনে এই যে বলেছে দেখো, ওল্ড প্যালেস অ্যান্ড টাওয়ার, রোমান সাম্রাজ্যের সময় যখন রোমান এম্পায়ার ছিল তখন কিন্তু তার যে এম্পায়াররা ওইখানে ওই বেই দ্বীপে কী করেছিল, বিভিন্ন ধরনের চার্মিং প্যালেস সব তৈরি করেছিল, টাওয়ারও তৈরি করেছিল, সেটা বলেছে। বিসাইডস এ পিমিস আইলস ইন বেইজ বে অ্যান্ড শয়ন স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার, এখানে বলেছে যে ভূমধ্য সাগরে ঘুমিয়ে থাকাকালীন স্বপ্ন দেখে কী করেছিল, কাকে কাকে দেখেছিল বলছে, ওল্ড প্যালেস অ্যান্ড দ্য টাওয়ার্স। আর ঘুমিয়েছিল কোথায়? বেইজ বে এর পাশে, পিমিস আইল্যান্ডে। ঠিক আছে, আর বলেছে দেখো, টাওয়ার কুইভারিং উইথিন দ্য ওয়েভস ইন টিঞ্জার ডে, বলছে কুইভারিং বলতে ওই যে ওল্ড প্যালেস এবং টাওয়ারের যে ছায়াটা সেটা কম্পমান অবস্থায়, কোথায় না ভূমধ্যসাগরের যে ঢেউটা, সেই ঢেউ যখন এদিক ওদিক হয় তখন তার মধ্যে ওল্ড প্যালেস এবং টাওয়ারের ছায়া পড়লে সেগুলো কিন্তু মুভিং হয়, সেই মুভিং ছায়া কিন্তু দেখেছে। হচ্ছে উইথিন দ্য ওয়েভস ইন টিঞ্জার ডে, আমি বলেছি যে ভূমধ্যসাগরের যে জলটা ছিল ওটা ক্রিস্টাল ক্লিয়ার, সেখানে সূর্যের আলো পড়লে সেটা আরও ব্রাইট দেখায়, সেটা দিনের আলোর যে ব্রাইটনেসকেও ছাপিয়ে যায়, জলের যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বল বা ব্রাইট যে ওয়াটার বা ঢেউটা, সেই ঢেউয়ের মধ্যে এই প্যালেস এবং টাওয়ারের কিন্তু ছায়া পড়েছিল, সেগুলো কিন্তু সে দেখেছে স্বপ্নের মধ্যে। ঠিক আছে, অল ওভারগোন উইথ অ্যাজিয়ার মস অ্যান্ড ফ্লাওয়ার, সো সুইট দ্য সেন্স ফেন্স পিকচারিং দেম, thou for whose path the Atlantic levels power clip themselves into chasms, while far below the sea blooms and the oozy woods which wear the sapless foliage of ocean know thy voice and suddenly grow green with fear and tremble and despoil themselves, oh here. All overgrown with azure moss and flower, এখানে অল বলতে ওল্ড প্যালেস অ্যান্ড টাওয়ার্স যেটার কথা বলা হয়েছে, বেইর দ্বীপে যেটা, সেগুলো ওভারগ্রোন হয়ে আছে কিসের দ্বারা? অ্যাজিওর মস অ্যান্ড ফ্লাওয়ার্সের দ্বারা, সেগুলো নীল রঙের সবুজ শৈবাল দিয়ে কিন্তু, এবং বিভিন্ন মেরিন যে ফ্লাওয়ার হয় সেই ফ্লাওয়ার দ্বারা কিন্তু সবগুলো আচ্ছাদিত রয়েছে, এবং সেটা দেখতে ব্যাকগ্রাউন্ডটা এমন, বলছে সো সুইট দ্য সেন্স ফেন্স পিকচারিং দেম, সেগুলোর কথা ভেবে, মানে এত সুন্দর যে সেগুলোর কথা ভেবে কবির যে সেন্স, সেই সেন্সগুলো কিন্তু অলরেডি মূর্ছা যায়। ঠিক আছে, তার মানে এখানে মেরিন যে কালচার, মেরিন যে ফ্লাওয়ার মস এবং সমস্ত কিছুর যে একটা বিউটিফুল সিনারি, সেটা কিন্তু কবি এখানে ইন্ডিকেট করেছেন, এবং সেই সিনারিটা এতটাই মনোমুগ্ধকর যে সেগুলো কল্পনা করলেই কিন্তু মনের মধ্যে আমাদের সেই যে ফেইন্টনেসটা কিন্তু চলে আসে, আবার আমাদের যে সেন্সগুলো সেগুলো ফেইন্ট হতে শুরু করে। বলছে দাউ ফর হুজ পথ আটলান্টিক লেভেলস পাওয়ার্স, আচ্ছা দাউ বলতে এখানে আবার সেই ওয়েস্ট ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। হচ্ছে বলে দাউ ফর হুজ পথ আটলান্টিক লেভেল পাওয়ার্স ক্লিপ দেমসেলফ ইন্টু চ্যাজম, বলছে তোমার যাতায়াতের পথে আটলান্টিক মহাসাগরের যে ঢেউ বা জলধারা, সেও কিন্তু কী করে? ক্লিপ হিমসেলফ, মানে তার মধ্যে গভীর খাঁজের সৃষ্টি হয়, মানে স্প্লিট হয়ে যাচ্ছে, দুখণ্ড হয়ে যাচ্ছে, স্প্লিট দেমসেলফ ইন্টু চ্যাজম, গভীর গিরিকাদের মতো। ঠিক আছে, তো তার মানে ওয়েস্ট ইন্ডিয়ার পাওয়ারটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা শক্তিশালী সেটা কিন্তু এখানে দিয়েছে। সে বলেছে ওয়েস্ট উইন্ড যখন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে প্রবাহিত হয় তখন কিন্তু তার যে জলটা সেটা কিন্তু দুটুকরো হয়ে একটা গভীর গিরিখাতের মতো সৃষ্টি করে। while far below the sea blooms and the উজি উডস, এই যে মেরিন যে ভেজিটেশন, সি ব্লুমস বলো বা উজি উডসগুলো, এগুলো কী হয়ে যাচ্ছে? হুইচ উই আর দ্য স্যাপলেস ফলিয়েজ অফ দ্য ওশান, যেগুলো হচ্ছে স্যাপলেস ফলিয়েজ বলতে রস নেই এরকম একটা ভেজিটেশনের কথা বলা হয়েছে। তো রস নেই কারণ ওই ধরনের শৈবালগুলো কিন্তু বাইরের থেকে দেখতে সবসময় ময়েস্ট থাকে, মানে আর্দ্র থাকে, কিন্তু ওইগুলো যখন কাটা হবে বা ভেঙে দেখলে দেখা যায় যে ওর মধ্যে সেরকমভাবে এই যে রসটা যেটা, সেই রসটা কিন্তু নেই। হ্যাঁ বলছে তাহলে যখন ভাঁজ হয়ে যাচ্ছে, যখন খাঁজের সৃষ্টি করছে, যখন ওয়েস্ট উইন্ডের পাওয়ারের ফলে, তখন কিন্তু এই ধরনের যে মেরিন কালচারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং সেটা তারা কি জানে দেখো, এই যে সি ব্লুমস বললো বা উজি উডস, সেটা কী জানে? বলছে নো দাই ভয়েস অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে ইন উইথ ফেয়ার অ্যান্ড ট্রিম্বল অ্যান্ড ডিসপয়েল দেমসেলফস ও হিয়ার, তোমার যে ভয়ঙ্কর যে ভয়েস সেটা তারা জানে, এবং সাডেনলি তারই ভয়ে কী হয়ে যায়? গ্রে ইন ফেয়ার, ভয়ে ধূসর বর্ণ ধারণ করে। তার মানে এখানে ওয়েস্ট ইন্ডির যে পাওয়ার, ওয়েস্ট ইন্ডির যে ভয়েস, যার কারণে এই যে মেরিন যে কালচার, মেরিন যে ভেজিটেশন, তারা কিন্তু ভয়ে ধূসর বর্ণ হয়ে ধারণ করে, এবং ট্রিম্বল মানে কাঁপে, এবং ডিসপয়েল দেমসেলফ, কারণ কি ডিসপয়েল কারণ মানে কি রব হয়ে যাবে বা প্লান্টার হয়ে যাবে, তো ডিসপয়েল মানে তার মানে যখন এই আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের উপর দিয়ে যখন আমাদের ওয়েস্ট ইন্ড যায়, তখন কি হয়? আটলান্টিক মহাসাগরের যে জলধারা দুইভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, তার নিচের যে ভেজিটেশন, তার যে নিচের যে গাছপালাগুলো, যে সি ব্লুমস বা উজি উড, এগুলো কী হয় না, তাদের থেকেও তো জল সরে যায়, সেই জন্য বলছে ডিসপয়েল দেমসেলফস, এবং কাঁপে,
হ্যাঁ, তাহলে ওয়েস্ট ইন্ডিজের একটা কিন্তু পাওয়ারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আটলান্টিক মহাসাগরের যে ঢেউকে তাকেও কিন্তু 2 ভাগে বিভক্ত করতে পারে। তাহলে পার্ট 3 তে আমরা কী দেখলাম না, পার্ট 3 তে ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হয়েছে ঘুমন্ত একজনের সাথে, যে কিন্তু যে ব্লু মেডিটেরিয়ান আছে, নীল ভূমধ্য সাগর যেটা, সেখানে কিন্তু সবে সবে ঘুম ভেঙে উঠেছে এবং একটা যে দৃশ্য কিন্তু দেখানো হয়েছে। এবং সেই ঘুমন্ত অবস্থায় সে যে বে দ্বীপ সেখানে থাকা ওল্ড প্যালেস এবং টাওয়ারগুলো কিন্তু দেখেছিল, সেটা বলেছে। এবং তার পাওয়ারের কথা মেনশন করতে গিয়ে বলেছেন কবি যে তার পাওয়ারটাই এমন যে আটলান্টিক ওশান পর্যন্ত 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এবং এই বিভক্ত হয়ে যাওয়ার ফলে যে মেরিন কালচারটা, যে সমুদ্রের তলদেশের যে উদ্ভিদ বর্গের যে কালচার, সেটা কিন্তু আমরা দেখতে পাই। If I were a dead leaf, thou mightest bear. If I were a swift cloud to fly with thee, a wave to pant beneath thy power, and share the impulse of thy strength, only less free than thou, O uncontrollable. If even I were as in my boyhood, and could be the comrade of thy wanderings over heaven, as then, when to outstrip thy sky's speed, scared seemed a vision, I would never have striven as thus with thee in prayer in my sore need. Oh, lift me as a wave, a leaf, a cloud. I fall upon the thrones of life, I bleed. A heavy weight of hours hath chained and bore one too like thee, tameless and swift and proud. If I were a dead leaf, যদি আমি একটা মৃত পাতা হতাম বা ছড়ে পড়া পাতা হতাম, thou mightiest bear, তাহলে তুমি কি করতে, আমাকে বয়ে নিয়ে চলতে। As I were a swift cloud, একটা দ্রুত বেগমান যদি মেঘের টুকরো হতাম, কি করতাম তাহলে, টু ফ্লাই উইথ দি, তোমার সাথে উড়ে যেতাম, উড়ে বেড়াতাম। আ ওয়েভ টু প্যান্ট বিনিথ দাই পাওয়ার, একটা ঢেউ হতাম যদি, তাহলে কি হতাম, তোমার যে পাওয়ার, সেই পাওয়ারের আন্ডারে আমি কি করতাম, ঘন ঘন শ্বাস প্রশ্বাস ছাড়তাম, প্যান্ট বলে ঘন ঘন শ্বাস প্রশ্বাস ছাড়তাম। অ্যান্ড শেয়ার দ্য ইম্পালস অফ দ্য স্ট্রেংথ, এবং ইম্পালস বলতে পালসেশন বা স্পন্দন, তোমার ক্ষমতার আন্ডারে থেকে আমি স্পন্দন অনুভব করতাম। অনলি লেস ফ্রি দেন দাও ও আনকন্ট্রোলেবল, আমি তোমার থেকে অনেক কম মুক্ত, তুমি অনেক বেশি মুক্ত, ওই জন্য তুমি আনকন্ট্রোলেবল, তোমাকে কন্ট্রোল করা কারোর সাধ্য নয়। পরে দেখো কবি বলেছেন তার বয়হুডের গতিবেগের সাথে ওয়েস্ট উইন্ডের গতিবেগের একটা কম্প্যারেটিভ অ্যানালাইসিস করার চেষ্টা করেছেন। বলেছেন, ইফ ইভেন আই ওয়্যার অ্যাজ ইন মাই বয়হুড, যদি আমি আমার বাল্য অবস্থায় থাকতাম, অ্যান্ড কুড বি দ্য কমরেড অফ দ্য ওয়ান্ডারিংস ওভার হেভেন, এবং হেভেন বলতে এখানে স্কাই, যদি আকাশে, ওয়ান্ডারিংস বলতে অ্যাডভেঞ্চার, আকাশের যে ঘুরে বেড়ানোটাকে অ্যাডভেঞ্চার বলছে, যদি আকাশে সেই অ্যাডভেঞ্চারের কমরেড বলতে কম্পেনিয়ন বা সঙ্গী, যেটাকে বলছি, সেই সঙ্গী হতাম, আকাশে অ্যাডভেঞ্চারের তোমার সঙ্গী হতাম, কখন না, আমি যদি আমার বাল্যকাল অবস্থায় ফিরে আসতে পারতাম। অ্যাজ দেন হোয়েন টু আউটস্ট্রিপ দ্য স্কাই স্পিড, আউটস্ট্রিপ বলতে অতিক্রম করা বা ছাড়িয়ে যাওয়া, তখন কি করতাম, আমি তোমার গতিবেগকে, তোমার এই যে দ্রুত বেগে যে তুমি প্রবাহিত হও, সেই বেগকে আমি কি করে যেতাম, ছাড়িয়ে যেতাম। তার মানে আমি আমার বাল্য অবস্থায় ফিরলে তোমাকে কি করতাম, আমার গতিবেগ তোমার গতিবেগকে হারিয়ে দিত, সেটা বলেছে। আর যেটা বর্তমানে কি, স্কেয়ার্ড সিমটে ভিশন, সেই ভাবনাটা ভাবতে এখন একটা কি আমার ভয় করে। সেই যে ভিশন বলতে, সেই যে কোন ভিশনটার কথা বলা হয়েছে, যে আমি বাল্য অবস্থায় আছি, তোমার গতিবেগকে আমি কি করে দিচ্ছি, হারিয়ে দিচ্ছি, সেই ভিশনটা। তার মানে এখানে কবির যে উদ্দীপনা, কর্মচঞ্চলতা এবং প্রাণোজ্জ্বলতা, যেটা কতটা ফ্রেশ এবং কতটা স্ট্রং ছিল, সেটা প্রমাণ আমরা কিন্তু এই যে কটা লাইনের মধ্যে দিয়ে পেয়ে যাচ্ছি। আই উড নেভার হ্যাভ স্ট্রাইভেন অ্যাজ দাস উইথ দি ইন প্রেয়ার ইন মাই সোর নিড। আই উড নেভার হ্যাভ স্ট্রিভেন, এখানে স্ট্রিভেন বলতে স্ট্রাগল করার কথা বলা হয়েছে, যে আমি এর আগে কখনো এইভাবে সাফার করিনি, স্ট্রাগল করিনি, অ্যাজ দাস, এখন যেভাবে করছি, এবং তাই কি করছি, অ্যাজ দাস, তাই কি করছি, উইথ দি ইন প্রেয়ার ইন মাই সোর নিড, সোর বলতে সাফারিং, মানে সব থেকে কষ্টকর জীবন যেমন, যেটা সেই কষ্টকর জীবনের অবস্থায় তোমাকে আমি প্রার্থনা করছি। ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, আ লিফ, আ ক্লাউড, আমাকে কেমনভাবে উত্তোলিত, একটা ঢেউয়ের মতো উত্তোলিত করো, একটা পাতার মতো উত্তোলিত করো, একটা ক্লাউডের মতো উত্তোলিত করো। কারণ কি, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আমি জীবনের কাঁটায় পড়েছি। জীবনের কাঁটা বলতে, থর্নস অফ লাইফ বলতে তাহলে সাফারিং, মিসফরচুন, পেইন, সমস্ত কিছুকে ইন্ডিকেট করেছে। আর কাঁটায় পড়লে মানুষ কি হয়, তার রক্ত বেরোয়, এখানে আই ব্লিড বলতে এখানে কষ্টে পড়েছে, তাই ব্লিড মানে এখানে সাফারিং হচ্ছে, কষ্টে পড়ার কারণে সাফার করছে, ঠিক আছে।
আর এখানে আমরা একটা ইমেজও পেতে পারি যে থর্নস অফ লাইফ থেকে জেসাস ক্রাইস্টের যে সাফারিংয়ের যে সময়টা, যে ক্রুসিফিক্সনের আগে যে সাফারিং, সেই সাফারিংয়ের একটা ছোট্ট ইন্ডিকেশন বা ইলিউশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আ হেভি ওয়েট অফ আওয়ার্স হ্যাজ চেইনড অ্যান্ড বোর্ড ওয়ান টু লাইক দি টেমলেস সুইফট অ্যান্ড প্রাউড। বলছে হেভি ওয়েট অফ আওয়ার্স, হেভি ওয়েট অফ আওয়ার্স বলতে একটা গ্রেট লেন্থ অফ টাইম, যেটা কি করেছে কবির উপর চাপিয়ে দিয়েছে সমস্ত জীবনের দুঃখ, কষ্ট এবং হার্ডশিপ। এই যে বলেছে চেইন অ্যান্ড বোর্ড, চেইন বলতে চেন দিয়ে বাঁধা, আর বোর্ড বলতে মাথা নোয়াতে বাধ্য করা। হ্যাঁ, যেমন করে কেমন করে ওয়ান বোর্ড ওয়ান, একজনের মতো মাথা নোয়াতে বাধ্য করে, যেমন করে তুমি মাথা নোয়াতে বাধ্য করো। তুমি বলতে এখানে ওয়েস্ট উইন্ড তার প্রবাহের পথে যারা পড়ে তাদেরকে মাথা নোয়াতে বাধ্য করায়। সিমিলারভাবে হেভি ওয়েট অফ আওয়ার মানে সাফারিং, হার্ডশিপ, মিসফরচুন, যার কারণে আমাকে কি করেছে, আমাকে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আমি কি করছি, আমি ওই যে ফেল আপন দ্য থ্রনস অফ লাইফ, বুঝতে পারছি, জীবনের কাঁটায় সাফারিং করছি, সাফার করছি, কষ্ট পাচ্ছি। আর এখানে যে দি বলতে এখানে তাহলে কি বললাম, ওয়েস্ট উইন্ড। ওয়েস্ট উইন্ডের কোয়ালিটিগুলো বলতে কি এখানে বলেছে দেখো, এই ওয়েস্ট উইন্ড কেমন, টেমলেস, সুইফট আর প্রাউড। টেমলেস বলতে কি ফেরোসাস, সুইফট বলতে ফাস্ট বা দ্রুত বেগে প্রভাবিত এমন, আর প্রাউড বলতে অহংকারী বা গর্বিত, যেটা সেটা হচ্ছে। তাহলে আমরা 4 নম্বর পার্টে কি দেখলাম না, 4 নম্বর পার্টে কবি ওয়েস্ট উইন্ডের যে পাওয়ারটা তাকে ইন্সপিরেশন হিসেবে কাজে লাগিয়ে যেতে চেয়েছেন, এবং তিনি প্রে করেছেন যাতে ওয়েস্ট উইন্ডের যে পাওয়ার বা ক্ষমতা সেটা কি করে তাকে তার জীবনের সাফারিং, তার জীবনের হার্ডশিপ, তার জীবনের পেইনফুলনেস থেকে যেন তাকে মুক্ত করে। মেক মি দাই লায়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, the tumult of thy mighty harmonies will take form both a deep autumnal tone, sweet though in sadness. Be thou, fair spirit, my spirit, be thou me impetus one. Drive my dead thoughts over the universe, like withered leaves to quicken a new birth, and by the incantation of this verse, scatter, as from an unextinguished hearth, ashes and sparks, my words among mankind. Be through my lips to unawakened earth the trumpet of a prophecy. O wind, if winter comes, can spring be far behind? দেখো 5 নম্বর পার্টে কবি ওয়েস্ট উইন্ডকে ইন্সপিরেশন হিসেবে কল্পনা করেছেন। কবি নিজে বাদ্যযন্ত্র হতে চেয়েছেন, ওয়েস্ট উইন্ডের যে ছোঁয়ায় সেই বাদ্যযন্ত্র যেন একটা সুরের মূর্ছনা ধরে, সেই সুরের মূর্ছনা ইন্সপিরেশন হিসেবে কাজ করে সমগ্র বিশ্বে যেন সেই মিউজিকের প্রভাবটা ছড়িয়ে ফেলে, যাতে করে কবির মিউজিক অর্থাৎ কবির কবিতা সমগ্র বিশ্বে সমগ্র মানুষের মনে দাগ কেটে যায়। কবি এই কবিতায় একটা নতুন এরা বা নিউ জেনারেশনের যে আগমন, সেই আগমনী বার্তাকে কিন্তু কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। চলো তাহলে কবিতার লাইন বাই লাইন অ্যানালাইসিস করা যাক। বলেছে মেক মি দাই লায়ার, লায়ার কি, লায়ার এক ধরনের বাদ্যযন্ত্র। বলেছে আমাকে একটা বাদ্যযন্ত্র করো, তোমার বাদ্যযন্ত্র করো। ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, যেমন করে ফরেস্ট একটা বাদ্যযন্ত্রে পরিণত হয় যখন তুমি প্রবাহিত হও। হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, যখন বাতাস প্রবাহিত হয় ফরেস্টের উপর দিয়ে, তখন ফরেস্টের ডেড লিভসগুলো কী হয়ে যায়, পড়ে যায়। এখানে মাই লিভস বলতে এখন ইন্ডিকেশন দিয়েছে যে কবি ওল্ড এজে রয়েছেন, আর কবির যে ডেড থটসগুলো, সেই ডেড থটসগুলো মাই লিভসের সাথে কম্পেয়ার করা হয়েছে। ইট ডাজ নট ম্যাটার, মানে হচ্ছে এটা কোনো ব্যাপারই না যে আমার ডেড থটসগুলো ফরেস্টের যেমন পাতাগুলো পড়ে যায় সেমনভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে। দ্য টুমুল্ট অফ দ্য মাইটি হারমোনিজ উইল টেক ফ্রম বোথ আ ডিপ অটামনাল টোন, সুইট দো ইন স্যাডনেস। বলেছে টুমুল্ট বলতে আরন, তোমার কিসের আরন, দাই মাইটি হারমোনিজ। মাইটি হারমোনিজ বলতে মিউজিক, তোমার মিউজিকের যে আরন, তোমার সঙ্গীতের যে সুরমূর্ছনা, সেটা কোন ধরনের শেপ নেবে বলছে, কোন ধরনের ফর্ম নেবে বলছে। উইল টেক ফ্রম বোথ, বোথ বলতে এখানে ওই জঙ্গলের ক্ষেত্রে মানে ফরেস্টের কথা, আর কবির ক্ষেত্রেও। আর ডিপ অটামনাল টোন, ডিপ একটা গভীর, আর অটামনাল টোন মানে মেলাঙ্কলিক টোন। মেলাঙ্কলিক কারণ হচ্ছে ওল্ড এজকে রেফার করেছে, এবং ফরেস্টের ক্ষেত্রে হয় ওল্ড লিভসগুলো ঝরে পড়ে, সিমলার ক্ষেত্রে কবির যে ওল্ড থটস, ভাবনা চিন্তা, সেগুলো কী হয়েছে, ভ্যানিশ হয়েছে, সেটা মেলাঙ্কলিক। বলছে সুইট দো ইন স্যাডনেস, ওই মেলাঙ্কলিকের কারণে স্যাডনেসের মধ্যে কী হয়েছে, সুইটনেস রয়েছে।
সুইটনেস কেন? মিউজিক আমাদেরকে কী করে? ইন্সপায়ার করে। ওয়েস্ট উইন্ডের একটা পাওয়ার রয়েছে সেই সুইট মিউজিকটা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার। এই জন্য মিউজিকের যে টোনটা সেটা কি স্যাডনেসের মধ্যে মানে দুঃখের মধ্যেও একটা সুন্দর আবহাওয়া বা সুরের মূর্ছনা কি তৈরি করেছে। বি দাউ ফিয়ার স্পিরিট মাই স্পিরিট বলছে তোমার যে ফিয়ার স্পিরিটটাকে আমার স্পিরিটে পরিণত করো, মানে আমিও যেন তোমার সেই ফিয়ার স্পিরিটটাকে নিজের মধ্যে আনতে পারি। বি দাউ মি ইম্পেটাস ওয়ান, ইম্পেটাস ওয়ান বলতে আনকন্ট্রোলেবল ওয়ান, তুমি যেমন আনকন্ট্রোলেবল সমস্ত কিছু যেমন তোমার সামনে মাথা নোয়াতে বাধ্য হয়, সিমিলারভাবে আমাকেও তেমন করো যাতে আমি সেই আনকন্ট্রোলেবল ওয়ান হয়ে উঠি। আর কি বলছে? ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, আমার যে ডেড থটসগুলো মানে ওল্ড থটস, এখানে ওল্ড থটস বলতে কবির যে আনসাকসেসফুল কবিতাগুলো তার কথা বলা হয়েছে, যে কবিতাগুলো তত পপুলার হয়নি। ওভার দ্য ইউনিভার্স সমগ্র বিশ্বে কী করতে বলেছে? লাইক উইদার্ড লিভস টু কুইকেন এ নিউ বার্থ, যেমন করে উইদার্ড বলতে ওল্ড বা ঝরে যাওয়া পাতা, বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে যে সমস্ত পাতাগুলো ঝরে যায়, সেগুলো ঝরে যাওয়ার ফলে কী হয়? কুইকেন আর নিউ বার্থ মানে নতুন করে পাতা গজায়। সিমিলারভাবে আমার যে ডেড থটস সেই আনসাকসেসফুল পোয়েমগুলো সেইগুলো কী করছে? কিসের জন্ম দিচ্ছে? নতুন সাকসেসফুল পোয়েমের জন্ম দিচ্ছে, সেটা বলছে। অ্যান্ড বাই দ্য ইনকেন্টেশন অফ দিস ভার্স স্ক্যাটার as from an unextinguished hearth ashes and sparks my words among mankind বলছে। অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন, ইনক্যান্টেশন বলতে ম্যাজিক স্পেল, যেমন করে ম্যাজিক স্পেল চারিদিকে ছড়িয়ে পড়ে, এই আমার যে কবিতার যে ম্যাজিক স্পেলটা তেমনভাবে ছড়িয়ে পড়ুক। স্ক্যাটার বলছে, ছড়িয়ে পড়তে বলছে। কেমন করে ছড়িয়ে পড়বে? অ্যাজ ফ্রম আনএক্সটিংগুইশড হার্থ, এখানে আনএক্সটিংগুইশড হার্থ বলতে তোমরা বোঝো যে ফায়ার প্লেসের কথা বলা হয়েছে, সেই ফায়ার প্লেস থেকে যেমন করে আনএক্সটিংগুইশড বলতে নিভে যায়নি এমন একটা আগুন, তার কথা বলা হয়েছে। তার মানে চাপা আগুনের কথা বলা হয়েছে। চাপা আগুনের মতো কী করছে? যে অ্যাসেস বা ছাই এবং স্পার্শ বা স্ফুলিঙ্গ যেটা রয়েছে সেটা যেমন করে ছড়িয়ে পড়ে, সিমিলারভাবে আমার কবিতা তোমার পাওয়ারের কারণে চারিদিকে তেমন করে যেন ছড়িয়ে পড়ে। বলছে মাই ওয়ার্ডস বলতে এখানে মাই ভার্স বা কবিতার কথা বলা হয়েছে। অ্যামং ম্যানকাইন্ড সমগ্র মানব জাতির মধ্যে আমার কবিতাটা যেন ছড়িয়ে পড়ে। বলছে বি থ্রো মাই লিভস টু আনঅ্যাওয়েকেন্ড আর্থ, আমার লিপসের মধ্যে, মাই লিপস বলতে মাই পোয়েমের, আমার কবিতার মধ্য দিয়ে আনঅ্যাওয়েকেন্ড মানে স্লিপিং আর্থ, সেই আনঅ্যাওয়েকেন্ড আর্থের কাছে আমার কবিতাটা কিসের রূপ নেয়? দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি, প্রফেসি বলতে ভবিষ্যৎবাণী, একটা ভবিষ্যৎবাণীর যেন ধ্বনি বহন করে। ট্রাম্পেট মানে বাজনা, বাজনাটা কী করে? একটা সংকেত দেয়। কিসের সংকেত দিচ্ছে? এখানে কবির যে কবিতাটা কিসের সংকেত দিচ্ছে? একটা ভবিষ্যৎবাণীর সংকেত দিচ্ছে। কি না? ও ওয়াইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি শীত আসে বসন্ত আসতে খুব বেশি দেরি হয় কি? তার মানে এটা একটা ডিপার মিনিং কিন্তু বহন করছে। কিন্তু আমরা ঋতুচক্রে জানি যে উইন্টারের পরে স্প্রিং আসছে, তার মানে সিজনাল যে চেঞ্জ সেটা কিন্তু শুধু নয়। এখানে উইন্টার বলতে ডেথকে রেফার করা হয়েছে, ডেথ। আর স্প্রিং তাহলে কী হবে? বার্থের। তাহলে ডেথ অ্যান্ড রিবার্থের যে কনসেপ্ট সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং শীতরা যদি সমস্ত ডেড থটস সমগ্র মেলাঙ্কলিক আইডিয়াকে রিপ্রেজেন্ট করে, তাহলে স্প্রিং রিপ্রেজেন্ট করছে ভিগর, ভাইটালিটি এবং রিফ্রেশনেসকে। কবির সাথে সাথে আরেকটা মেসেজ দিতে চেয়েছেন। সে মেসেজটা কি? যে একটা নতুন জেনারেশন আসতে চলেছে, আর নিউ এরা ইজ কামিং। তার মানে আমরা দেখেছিলাম প্রথমে না যে ওয়েস্ট উইন্ডের দুটো রোল রয়েছে, অ্যাজ এ ডেস্ট্রয়ার অ্যান্ড অ্যাজ এ প্রিজার্ভার। আর আরও একটা রোল আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে ক্রিয়েশনের রোল। ওয়েস্ট উইন্ডটা কী করছে? তাহলে ধ্বংস করে কেবলমাত্র ক্রিয়েশনের জন্য। তাই তিনি যেমন ক্রিয়েট করেন, যেমন প্রিজার্ভ করেন, তেমন তিনি ডেস্ট্রয় করেন। ওয়েস্ট উইন্ডের যে ধ্বংসটা সেটা কেবলমাত্র সৃজনশীলতার জন্যই তিনি কিন্তু এই ধ্বংসটা করে থাকেন।